একদিকে রাশিয়া ইউক্রেন, অপরদিকে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইয়েমেন, লেবানন, ফিলিস্তিন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে পুরো মুসলিম বিশ্বের সাথে ঐক্যবদ্ধ রাশিয়া। এবারে জানিয়ে দিব ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনা করবে যুক্তরাষ্ট্র। আরও জানাবো ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশে আবারও মার্কিন বিমান হামলা। এদিকে গাজার অর্ধেকের বেশি ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল। সব শেষে জানিয়ে দিব কৃষ্ণ সাগরে বিশাল রুশ যুদ্ধজাহাজ। স্যাটেলাইট ছবি দেখেই কাঁপছে ইউরোপ। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। পুরো মুসলিম বিশ্বের সাথে ঐক্যবদ্ধ রাশিয়া। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে রাশিয়া মুসলিম বিশ্বের সাথে এক অভূতপূর্ব কূটনৈতিক ও সামরিক ঐক্য গড়ে তুলছে। পশ্চিমা অবরত ভূ রাজনৈতিক চাপের মধ্যে মস্কো তার পররাষ্ট্র নীতিকে নতুনভাবে সাজিয়েছে, যেখানে মুসলিম দেশগুলোর সাথে গভীর সম্পর্ক স্থাপন এখন অগ্রাধিকার পাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বহুবার ইসলাম ধর্ম এবং মুসলিম সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন। দেশটির অভ্যন্তরে প্রায় 2 কোটির মতো মুসলিম নাগরিক রয়েছে, যারা রাশিয়ার সংস্কৃতি ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও উত্তর আফ্রিকার দেশগুলোর সাথে রাশিয়ার বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক বিগত কয়েক বছরে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সিরিয়া, ইরান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সাথে রাশিয়ার কৌশলগত মিত্রতা এখন দৃশ্যমান। সিরিয়ায় আসাদ সরকারকে টিকিয়ে রাখতে রাশিয়ার সক্রিয় ভূমিকাই প্রমাণ করে যে দেশটি মুসলিম রাষ্ট্রগুলোর আঞ্চলিক নিরাপত্তা কতটা গুরুত্ব দিচ্ছে। একই সাথে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে চীন ও রাশিয়ার যৌথ কূটনৈতিক প্রচেষ্টা মুসলিম বিশ্বে একটি নতুন আস্থার সৃষ্টি করেছে। পশ্চিমা প্রভাব ও একক নেতৃত্বের পরিবর্তে রাশিয়া চায় একটি বহুমুখী ও ন্যায়ভিত্তিক বিশ্ব ব্যবস্থা। এই দৃষ্টিভঙ্গি মুসলিম বিশ্বের অনেক দেশের সাথে রাশিয়ার আদর্শগত মিল তৈরি করছে। ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনা করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইরান আগামী শনিবার একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে সরাসরি আলোচনা করবে বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন, যদিও তিনি বলেছেন এটি পরোক্ষ আলোচনা হবে, তবে একই সঙ্গে এটিকে একটি সুযোগ ও একটি পরীক্ষা বলেও বর্ণনা করেছেন। ট্রাম্প বলেছিলেন বড় আকারের আলোচনা হবে। তিনি সতর্ক করে বলেছিলেন যদি কোনো চুক্তি না হয় তবে এটি ইরানের জন্য খুব খারাপ দিন হবে। গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি আলোচনার প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখ্যান করার পর মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা উপস্থাপন করেছিলেন। হোয়াইট হাউস ইসরায়েলের নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই আলোচনার কথা প্রকাশ করেন। ওভাল অফিসে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, শনিবার ইরানের সঙ্গে আমাদের একটি খুব বড় বৈঠক আছে এবং আমরা সরাসরি তাদের সঙ্গে আলোচনা করছি এবং সম্ভবত একটি চুক্তি হতে চলছে, এটি দারুণ হবে। তিনি আরও বলেন যদি আলোচনা সফল না হয় তাহলে ইরানের জন্য এটি ভয়ানক হবে। ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশে আবারও মার্কিন বিমান হামলা। আজ ভোরেও আমেরিকার জঙ্গি বিমানগুলো ইয়েমেনের সাদা এবং হাজ্জাহ প্রদেশে বোমা হামলা চালিয়েছে। ইয়েমেনি সূত্র জানিয়েছে মার্কিন যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের সাদা প্রদেশের আল আম্মার এবং হাজ্জাহ প্রদেশের বানি হাসান এলাকায় 3 বার বোমা হামলা চালিয়েছে, তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি। এর আগে গতকাল রোববার দেশটির রাজধানী সানায় বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে নারী, শিশুসহ আরও 20 জন আহত হয়েছেন। সানার একটি বাড়িতে জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হয়। পাশাপাশি সানার পশ্চিমে বনি মাতার জেলার আল জাবাল আল আশওয়াত এলাকাতেও 3টি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর আগে ইয়েমেনের জনপ্রিয় সংগঠন হুতি আনসারুল্লাহ জানিয়েছে মার্কিন বিমান হামলায় তাদের সাদা প্রদেশে কমপক্ষে 2 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের লক্ষ্যে ইসরায়েল ও তাদের সহযোগীদের স্বার্থে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি সমর্থিত সেনাবাহিনী। এ কারণে আমেরিকা ইয়েমেনকে ধ্বংস করার চেষ্টা করছে। গাজার অর্ধেকের বেশি ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল।
গাজার অভ্যন্তরে সীমান্তের কাছে বিস্তীর্ণ এলাকায় হত্যা জোন তৈরি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ওই স্থানে যে কেউ প্রবেশ করলে তাকে দেখা মাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যে অনেকটাই এগিয়ে গেছে আইডিএফ। পাশাপাশি উপত্যকার আরও ভেতরে বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হচ্ছে ইসরায়েলের বাহিনী। এরই মধ্যে অর্ধেকের বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। সেই সঙ্গে গাজা জুড়ে অব্যাহতভাবে চলছে হামলা ও বিমান হামলা। সোমবার একদিনে আরও 56 জন নিহত হয়েছে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। হামলার শিকার হয়েছে সাংবাদিকদের একটি তাঁবু। সেখানে এক ফিলিস্তিনি সাংবাদিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক সদস্যদের উদ্ধৃতি দিয়ে দ্য গার্ডিয়ান জানায়, গাজা সীমান্তের ভেতরে 1 কিলোমিটার এলাকায় বাফার জোনের নামে ওই হত্যা জোন গড়ে তোলা হচ্ছে। এজন্য ওই এলাকার বাড়িঘর, কারখানা ও খামার গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। 4 সেনা সদস্য জানান, এ অঞ্চলটি গঠন করা হচ্ছে যাতে তারা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেন। সীমান্তে কথিত ওই বাফার জোনে কেউ প্রবেশ করলেই তাকে হত্যা করা হবে, সে ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে। কৃষ্ণ সাগরে বিশাল রুশ যুদ্ধজাহাজ, স্যাটেলাইট ছবি দেখেই কাঁপছে ইউরোপ। রাশিয়ার তৈরি সবচেয়ে বড় যুদ্ধজাহাজ হলো মস্কোভা, যা ইউক্রেনের মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে যায়। যদিও রাশিয়া এটি স্বীকার করেনি কখনোই, তবে এবার সবাইকে চমকে দিয়ে মস্কোভার চেয়েও বড় ধরনের যুদ্ধজাহাজ নিয়ে ইউক্রেনের সাথে যুদ্ধে নামছে মাস্টারমাইন্ড পুতিন। স্যাটেলাইটের ছবিতে সেই জাহাজের দানবাকৃতি দেখে ইতিমধ্যে রাতের ঘুম হারাম হয়ে গেছে ইউরোপীয় দেশগুলোর। জাহাজটির নাম ইভান রোঘোভ ক্লাস অ্যাসফিরিয়াস অ্যাসল্ট শিপ, যা মস্কোভার চেয়েও আধুনিক আর বড়। এটি তৈরি করা হচ্ছে রাশিয়া কর্তৃক দখলকৃত ক্রিমিয়ার কার্স এলাকায়। ইউক্রেনের ডিফেন্স এক্সপ্রেসের তথ্যমতে মস্কোভার দৈর্ঘ্য যেখানে ছিল 186 মিটার, সেখানে নতুন দানবাকৃতির এই যুদ্ধ 1000 টন। শুধু এসবই নয়, চমকপ্রদ তথ্য হলো এই যুদ্ধ জাহাজটিতে একসাথে বহন করা যাবে 15টি হেলিকপ্টার, 90 সামরিক যানের সাথে 900 জন সেনা। ভাবা যায় এজন্য পুরো দস্তুর এক সেনাঘাঁটি। জানা যায় বিশাল এই যুদ্ধ জাহাজটি নির্মাণ করা হয় 2020 সালে। তবে এতদিন এটির নির্মাণ কাজের গতি ছিল ধীর। বর্তমানে গতি বেড়েছে কাজের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটি নির্মাণ করে যেন ইউরোপীয় দেশগুলোকে এক রকমের হুঙ্কারি দিয়ে রাখলেন। যদিও 2027 সালের আগে এটির নির্মাণ কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। এদিকে টিম হোয়াইট নামের ইউক্রেনীয় এক সাংবাদিক ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে পরামর্শ দিয়েছেন জাহাজটি যে অঞ্চলে তৈরি হচ্ছে সেখানে হামলা চালাতে। তার মতে, জাহাজটি যেহেতু এখনও নির্মাণাধীন, তাই এখনই কার্স অঞ্চলে হামলা চালালে এটি নির্মাণ পুরোপুরি শেষ করার আগেই ধ্বংস করে দেওয়া সম্ভব হবে। অন্যদিকে এই জাহাজটিকে ইউরোপীয় অনেক প্রভাবশালী নেতারা ইতিমধ্যে ইউরোপের জন্য হুমকি হিসেবেই উল্লেখ করছেন। আগুন নিয়ে খেলো না যুক্তরাষ্ট্র, রাশিয়ার হাত ধরে ভয়ানক বার্তা দিল ইরান। ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক যেভাবে ঘনিষ্ঠ হয়েছে তা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক বিপরীত জোটের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রভাব কমিয়ে আনতে ইরান রাশিয়া এখন পরস্পরের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞায় ইরান ও রাশিয়া দুই দেশই ভুগছে। ইরান পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের কারণে, আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে। তাই একে অপরের পাশে দাঁড়িয়ে নিষেধাজ্ঞার মোকাবিলা করাই এখন তাদের বড় লক্ষ্য। সিরিয়া যুদ্ধ থেকেই এই দুই দেশের সামরিক ও কূটনৈতিক অংশীদারিত্ব গভীর হয়েছে। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারকে টিকিয়ে রাখার জন্য রাশিয়া ও ইরান একসঙ্গে কাজ করছে। একে অপরের স্বার্থ রক্ষা করতে গিয়ে এক ধরনের আঞ্চলিক সহযোগিতা তৈরি হয়েছে। রাশিয়া, ইরান, চীন এখন একসাথে কাজ করছে মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার বা বহুমুখী বিশ্ব ব্যবস্থার পক্ষে, যেখানে যুক্তরাষ্ট্রের একাধিপত্যবাদী ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। মাত্র কিছুদিন আগেই ইরানের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মধ্যপ্রাচ্যে যদি আবারও অস্থিতিশীল ছড়ানো হয় তাহলে তার দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে। আমরা প্রস্তুত, কোন আগ্রাসন হলে জবাব দিতে সময় নেব না। এমন বক্তব্য শুধু ভাষাগত আক্রমণ নয়, বরং এক ধরনের কৌশলগত বার্তা। কেননা এই মুহূর্তে ইরান রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং স্যাটেলাইট সহায়তা পাচ্ছে। অর্থাৎ যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে তারা একা থাকবে না, রাশিয়াও পাশে থাকবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই সম্পর্ক শুধু সামরিক বা রাজনৈতিক নয়, বরং অর্থনৈতিকভাবেও শক্তিশালী হচ্ছে। দুই দেশ নিজেদের মুদ্রায় লেনদেন শুরু করেছে, তেল ও গ্যাসের ক্ষেত্রে যৌথ উদ্যোগ নিচ্ছে এবং
পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থার বাইরে বিকল্প অর্থনৈতিক কাঠামো তৈরি করার চেষ্টা করছে তারা। ইরান রাশিয়া সম্পর্ক যদি এভাবে এগোতে থাকে তবে মধ্যপ্রাচ্যে নতুন এক ধরনের শক্তির ভারসাম্য গড়ে উঠবে। যুক্তরাষ্ট্রের জন্য এটা হবে বড় এক চ্যালেঞ্জ, কারণ তাদের একছত্র দখলদারিত্ব এখন সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ছে। এদিকে চীনও এই জোটকে নীরবে সমর্থন দিচ্ছে, যা আরও জটিলতা বাড়াবে।